নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। লোকসভায় স্পিকার নির্বাচন হয়ে গেল ধ্বনি ভোটের মাধ্যমে, কোনো প্রতিদ্বন্দ্বিতাই হলো না। স্পিকার হয়ে গেলেন গতবারের যিনি স্পিকার ছিলেন সেই ওম বিড়লা। অথচ কথা এমন ছিল না, কথা ছিল একটা কট্টর লড়াই হবে। ওম বিড়লার এগেনস্টে প্রার্থী হবেন কে সুরেশ, এবং কে সুরেশের নামও জমা দেওয়া হয়েছিল। অথচ যখন ধ্বনি ভোটে ওম বিড়লা নির্বাচিত হয়ে গেলেন, তারপরে বেশ কয়েকজন সাংসদ কিন্তু উঠে দাঁড়িয়েছিলেন এবং তারা চেয়েছিলেন যে এ নিয়ে ভোটাভুটি হোক। তো দেখা গেল রাহুল কে সুরেশ দাঁড়িয়েছিলেন, রাহুল তাকে বসিয়ে দিলেন। কংগ্রেসের কে বেণুগোপাল তিনি কি করলেন না, বাকি কংগ্রেসের সদস্যদের ইশারা করলেন, বসে পড়ো বসে পড়ো, লাফালাফি করো না। এরপরে খুব স্বাভাবিকভাবেই কি এরকম একটা প্রশ্ন ওঠে না যে কংগ্রেস কেন এরকমভাবে বিজেপির কাছে আত্মসমর্পণ করলো, যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, যে মোদী সরকার নয় এনডিএ সরকার করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে হয়েছে বিজেপিকে, তাদের কাছে কি এটা আত্মসমর্পণ করা হলো না? এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন উঠেছে, যা তৃণমূল খুব সুকৌশলে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে, তা হচ্ছে এই যে তাদের স্পিকার নির্বাচন বা ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে কি দু দলের মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনো রকমের সমঝোতা হয়ে গেছে। এ প্রশ্নটা খুবই স্বাভাবিক, কংগ্রেসকে জবাব দিতে হবে। কংগ্রেস যদিও অস্বীকার করেছে, এছাড়া তো কোনো পথও নেই যে না আমাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। কিন্তু কেন স্পিকার নির্বাচনে ভোটাভুটি হলো না? আইএনডিআইএ হেরে যেত, এনডিএ জিততো, তাতে কি হয়েছে? জিততো, হারতো, যেটা তো দেখা যেত যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হলেন না, যা এবার প্রথম হতো, লোকসভার ইতিহাসে প্রথম হতো, তা কিন্তু কংগ্রেস করতে দিল না। কংগ্রেস প্রথম থেকেই ৯৯টি আসন জেতার দৌলতে একটু দাদাগিরি করছে। ১০ বছর আগে কংগ্রেসের আসন ৫০ ছাড়ায়নি লোকসভায়, তারপরে গোটা ৫৫-এর বেশি আসন তারা পায়নি। এবারে ৯৯টা পেয়েছে, ১০০টাও হয়নি। এখন বরঞ্চ বলা যায় রাহুল যেহেতু ওয়ার্নার ছেড়ে দিয়েছেন, কংগ্রেসের আসন সংখ্যা এখন ৯৮। এই ৯৮ জন সংসদের জুড়ে কংগ্রেস কিন্তু আইএনডিআইএ জোটের মধ্যে একটু দাদা হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে, যা খুব স্বাভাবিকভাবেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদেরা বুঝিয়ে দিয়েছেন যে তারা কিন্তু তা মেনে নেবেন না, কংগ্রেসের এই দাদাগিরি তারা মানবেন না। এইভাবে যে হলো, প্রথম কথা হচ্ছে যে স্পিকার পদে যিনি প্রার্থী হবেন, ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী কে সুরেশের নাম কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে, তখন কিন্তু শরিকদের সঙ্গে আলোচনা করা হয়নি। এমনকি রাহুল গান্ধী যে বিরোধী দলের নেতা হবেন সে ব্যাপারেও কিন্তু শরিকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। স্বাভাবিকভাবেই স্পিকারের যে সমর্থন পত্র তাতে তৃণমূল সই করেনি, এবং রাহুল গান্ধীর ব্যাপারেও তৃণমূল অভিযোগ তুলেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যেসব একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, শরিকদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না। তার ফলে যেটা গিয়ে দাঁড়িয়েছিল যে রাহুল লোকসভার ফ্লোরেই কথা বলেছিলেন অভিষেকের সঙ্গে, পরে তিনি আবার মমতাকে ফোন করেছিলেন, মমতা তখন এই দুটি প্রস্তাব মানতে রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃণমূল কিন্তু এই একটা ব্যাপার বুঝিয়ে দিয়েছে, এইভাবে সমন্বয়ের অভাব যদি হতে থাকে, শরিকদের মধ্যে যদি কংগ্রেস আলোচনা না করে, তাহলে কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব যে কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও যেতে পারেন প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভা আসনের উপনির্বাচন ওয়ার্নারের প্রচারের জন্য, গেলেও যেতে পারেন, সেটাই সম্ভাবনা কিন্তু কংগ্রেস নিজে হাতে গলা টিপে মারছে। কেন এই ভোটাভুটি হলো না, এ প্রশ্ন ওটা খুব স্বাভাবিক। যে আইএনডিআইএ এতদিন ধরে জেতার পরে বিরাট উল্লাস করছিল, যারা বলছিল সরকার আমরাই তৈরি করব, যদি আমরা তৈরি করতে নাও পারি বিজেপির এই সরকার বেশি দিন টিকতে পারবে না, যেহেতু ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই, এনডিএর শরিকরা কিন্তু অনেক ওদের অন্যায় আচরণ বা অন্যায় সমস্ত বিল টিলগুলো সমর্থন করবেন না। যদি এমনও তো হতে পারতো, যদি স্পিকার পদে ভোটাভুটি হতো, তাহলে এনডিএর অনেক শরিক আইএনডিএ প্রার্থীকে ভোট দিয়ে দিতেন, হতে তো পারত। গণতন্ত্রে কিছুই অস্বাভাবিক। এইবার সেই সম্ভাবনাটা কিন্তু কংগ্রেস হত্যা করল। এবার দেখতে হবে যে আগামী দিনগুলোতে কংগ্রেসের আচার আচরণ কী ধরনের হয়। যদি আচার আচরণ কংগ্রেসের ঠিকঠাক মতো না হয়, যদি কংগ্রেস সকলের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ না করে, কংগ্রেস যদি কট্টর বিরোধিতা না করে, তাহলে কিন্তু ঠিক আছে, কংগ্রেস এবং তৃণমূলের সমন্বয় সাধিত হবে না, এখনই সেটা বলে দেওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন বিরোধীরা ভোটাভুটিতে জোর করেনি, কিন্তু অভিষেক পাল্টা বলেছেন
যে যদি একজন সংসদ ডিভিশন বা অর্থাৎ ভোটাভুটির প্রস্তাব করেন বা ভোটাভুটির দাবি জানান, তাহলে কিন্তু যে অস্থায়ী স্পিকার, যে প্রোটেম স্পিকার চেয়ারে বসে আছেন, তার উচিত সেই ভোটাভুটির ব্যবস্থা করা। তিনি আরও বলেছেন, বিরোধী দলের অনেক সাংসদই ভোট চান এবং তারা সেটা এই ব্যাপারে ওম বিড়লার যে ধ্বনি ভোটের পরে তারা উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু এটা দেখা গেছে লোকসভার ইয়েতে ক্লোজ সার্কিট টিভিতে সেটা দেখাও গেছে। এবারে কিন্তু সেই সংসদীয় আইনের পরিপন্থা করে কি করা হলো না, এই মোশনের ব্যাপারটাকে মানা হলো না। এই ভোটাভুটির ব্যাপারটা, ডিভিশনের ব্যাপারটা অস্থায়ী স্পিকার মানতে চাইলেন না। সেই জন্য তো বিজেপি তাকে অস্থায়ী স্পিকার করেছে, খুব স্বাভাবিক ব্যাপার। ওম বিড়লাও আগামী দিনে কি করবেন সেটা দেখার ব্যাপার। তিনি তো 150 জনকে বোধহয় একদিনে সাসপেন্ড করেছিলেন সংসদ থেকে। তিনি কতটা নিরপেক্ষ হবেন সেটাও বলা খুব মুশকিল। এখন মুশকিল হচ্ছে যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন যে আমরা চেয়েছি স্পিকার নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে হোক। তাহলে এত ভোট হবে, প্রার্থী ঠিক করা, তিনি একতরফাভাবে জমা দিয়ে দেওয়া প্রার্থীর নাম, এগুলো কি? এটা কোন আচরণ কংগ্রেসের? যদি তাই হয়ে থাকে তাহলে কংগ্রেস কেন প্রথম থেকেই এই ব্যাপারে সাড়া দিল না? রিজেজু যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন, তিনি নিশ্চয়ই কংগ্রেসের কাছেও গিয়েছিলেন। কংগ্রেসের প্রস্তাব যদি মেনে নেয়, তারপরে বলছে রাজনাথ সিং নাকি ফোন টোনও করেছিলেন খার্গেকে। তো এইসব যদি কাণ্ড হয়ে থাকে তা তারা বলতেই পারতেন যে না, আমরা ঐক্যমতের ভিত্তিতেই স্পিকার করব। এবারে ডেপুটি স্পিকারটা যেন আমাদের দেওয়া হয়। আবেদন নিবেদন কেন? লড়ুন, ভোটে লড়ুন, হারুন, তাতেও ভোটে লড়ে হারুন না, কি আছে, দেখান যে আমরা বিরোধিতা করছি। বিজেপির এই একান্ত একটানা এই যে সমস্ত কথাবার্তা হচ্ছে তা, তাহলে এই সন্দেহ, এই প্রশ্ন, এটা নিয়েই কিন্তু আমি আজকে শেষ করছি যে কংগ্রেস কি বিজেপির কাছে আত্মসমর্পণ করলো বা আগামী দিনেও করবে। নমস্কার। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।